আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে প্রাথমিক যুগের স্বেচ্ছামূলক সমাজতান্ত্রিক আদর্শগুলো ধীরে ধীরে বিবর্তিত হয়ে বিংশ শতাব্দীর কঠোর সোভিয়েট কমান্ড অর্থনীতিতে রূপ নিয়েছিল। মানে একটু চিন্তা করুন, সম্পূর্ণ স্বেচ্ছায় গড়ে ওঠা একটা সমাজ ব্যবস্থা কিভাবে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে গেল। এটা এমন একটা ঐতিহাসিক শিফট যা রাজনৈতিক আর অর্থনৈতিক চিন্তাধারার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। আজকের এই আলোচনাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। প্রথমত, প্রারম্ভিক কমিউনাল পরীক্ষা। এরপর মার্ক্সবাদী তত্ত্ব, ভ্যানগার্ড পার্টিতে রূপান্তর, কমান্ড ইকোনমি মডেল এবং সবশেষে আদর্শ ও বাস্তবতার সংঘাত। এই ধাপগুলোর মধ্য দিয়ে পুরো ঐতিহাসিক রূপান্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম পর্ব, প্রারম্ভিক কমিউনাল পরীক্ষা বা যৌথ জীবনযাপনের শিকড়। জানলে অবাক হবেন, বিংশ শতাব্দীর বহু আগে থেকেই সমাজে সমতা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে একটা আদর্শ সমাজ গড়ার স্বপ্ন কিন্তু মানুষের মধ্যে ছিল। এটা মোটেও নতুন কোনো ধারণা নয়। প্রাথমিক পর্যায়ে স্বায়ত্তশাসনের এই ধারণাগুলো মূলত কয়েকটি ভিন্ন ধারায় বিভক্ত ছিল। নৈরাজ্যবাদী সাম্যবাদীদের কথা যদি বলি, তারা জোর দিত সম্পূর্ণ রাষ্ট্রহীনতা আর মানুষের স্বতঃস্ফূর্ততার উপর। অন্যদিকে মার্ক্সবাদী সাম্যবাদ পুরোপুরি ফোকাস করত শ্রেণী সংগ্রাম এবং রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা দখলের উপর। আবার ধর্মীয় সাম্যবাদের ভিত্তি ছিল সম্পূর্ণ আলাদা, কঠোর বাইবেলীয় নীতি এবং খ্রিস্টান ঐক্যের ধারণা। এই প্রতিটি ধারারই লক্ষ্য ছিল একটা আদর্শ সমাজ গড়া, কিন্তু রাষ্ট্র আর ধর্মের ভূমিকাকে তারা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখত। 19 শতকের দিকে তাকালে আমরা বেশ কিছু স্বেচ্ছামূলক কমিউনাল পরীক্ষা দেখতে পাই। যেমন ধরুন 1825 সালে রবার্ট ওয়েন ইন্ডিয়ানার নিউ হারমোনিতে একটি জনহিতকর কমিউন গড়ে তোলেন। এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় জবরদস্তির উপর নির্ভরশীল ছিল না, বরং সাধারণ মালিকানা এবং যুক্তিবাদী চিন্তার উপর ভিত্তি করে তৈরি একটা পরীক্ষামূলক মডেল ছিল। স্বেচ্ছায় গড়ে ওঠা একটা আদর্শ সমাজের বেশ চমৎকার একটা প্রোটোটাইপ। কিন্তু বাস্তবতা হলো এই পরীক্ষা খুব বেশিদিন টেকেনি, যা প্রমাণ করে যে মানব চরিত্রের জটিলতা সামলাতে শুধু সদিচ্ছা আর যৌক্তিক চিন্তাই সবসময় যথেষ্ট হয় না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, মার্ক্সবাদী তত্ত্ব এবং ধারণা, যাকে আমরা বলছি সংগ্রামের সংজ্ঞা। সময়টা আরেকটু সামনের দিকে নিয়ে যাই। 19 শতকের মাঝামাঝি সময়ে এসে কার্ল মার্ক্স এবং ফ্রিডরিচ এঙ্গেলস এই বিক্ষিপ্ত কমিউনাল ধারণাগুলোকে একত্রিত করলেন। তারা একে একটা সুশৃঙ্খল এবং কঠোর অর্থনৈতিক ও ঐতিহাসিক তত্ত্বে রূপ দিলেন। এই তত্ত্বের গভীরে প্রবেশ করতে হলে সবার আগে যে বিষয়টা বুঝতে হবে তা হল প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণী। প্রলেতারিয়েত বলতে 19 শতকের সেই জনসমষ্টিকে বোঝানো হতো যারা বেঁচে থাকার জন্য কেবল নিজেদের কায়িক শ্রম বিক্রি করত। পুঁজির মুনাফা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত থাকত। মার্ক্সবাদের মূল কথাই ছিল যে পুঁজিবাদ এই শ্রেণীকে পদ্ধতিগতভাবে শোষণ করে, আর এই শোষণের ফলে পুঁজিপতি আর শ্রমিক শ্রেণীর মধ্যে একটা অনিবার্য সংঘাতের সৃষ্টি হয়। 1848 সালের বিখ্যাত কমিউনিস্ট ইশতেহার এই সংঘাতের একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছিল। এখানে শ্রেণীহীন সমাজ গড়ার লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তোলা হয়, যেমন ভূমিতে ব্যক্তিগত মালিকানার বিলুপ্তি, উচ্চ প্রগতিশীল আয়কর, ঋণ ব্যবস্থার কেন্দ্রীকরণ, বিনামূল্যে সরকারি শিক্ষা এবং যোগাযোগ ও পরিবহনের ওপর সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এই দাবিগুলোর মূল উদ্দেশ্য ছিল উৎপাদন এবং ভোগ উভয় ক্ষেত্রেই সামাজিকীকরণ নিশ্চিত করা। মূলত একটা শ্রেণী বৈষম্যহীন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য এটাই ছিল তাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ। আমাদের আলোচনার তৃতীয় পর্ব হল ভ্যানগার্ড পার্টিতে রূপান্তর। এটি ছিল কেন্দ্রীকরণের এক বিশাল অনুঘটক। তত্ত্ব তো আমরা বুঝলাম, কিন্তু এই তত্ত্বগুলোকে যখন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এলো, তখন সম্পূর্ণ নতুন একটা কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিল। আর ঠিক এখান থেকে ভ্যানগার্ড পার্টি বা অগ্রগামী দলের ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভ্যানগার্ড পার্টি বলতে শ্রমিক শ্রেণীর সবচেয়ে অগ্রসর এবং সংকল্পবদ্ধ অংশকে বোঝানো হতো। এরা মূলত বিপ্লবকে এগিয়ে নেওয়ার জন্য একটা অভিজাত এবং শ্রেণীবদ্ধ নেতৃত্ব হিসেবে কাজ করত। এই পরিবর্তনটা ঐতিহাসিক একটা বাঁক ছিল, কারণ এর মাধ্যমে আমরা দেখতে পাই যে স্বেচ্ছামূলক গণ আন্দোলনের বদলে ওপর থেকে নিচে নির্দেশিত, অর্থাৎ একটা টপ ডাউন এবং এলিট নির্ভর কাঠামোর সূচনা হচ্ছে।
এই কাঠামোগত পরিবর্তনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে আবির্ভূত হন ভ্লাদিমির লেনিন। বলশেভিক বিপ্লবের এই জনক গভীরভাবে বিশ্বাস করতেন যে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে এবং একটা পূর্ণাঙ্গ সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দলের ভেতরে একদম কঠোর শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। লেনিনের এই দৃষ্টিভঙ্গি কিন্তু পরবর্তীতে একটা সর্বগ্রাসী শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, যেখানে বিপ্লবকে টিকিয়ে রাখার স্বার্থে ভিন্নমতের কোনো স্থান রাখা হয়নি। তত্ত্ব থেকে বাস্তবতার এই পুরো রূপান্তরটা একবার খেয়াল করুন, ব্যাপারটা কতটা দ্রুত ঘটেছিল। 1848 সালে কমিউনিস্ট ইশতেহার প্রকাশের মাধ্যমে যে কাঠামোগত দর্শনের সূচনা, তা 1917 সালে বলশেভিকদের ক্ষমতা দখলের মাধ্যমে একটা বাস্তব রূপ দেয়। ঠিক পরের বছরে অর্থাৎ 1918 সালে অন্যান্য প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক ধারাগুলোকে রাজনৈতিকভাবে নির্মূল করতে বলশেভিকরা গণপরিষদ ভেঙে দেয়। আর এর ধারাবাহিকতায় 1922 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সম্পন্ন হয়। মানে চিন্তা করুন, নিছক তাত্ত্বিক একটা আদর্শ কিভাবে এত দ্রুত নিরঙ্কুশ রাষ্ট্রীয় ক্ষমতায় রূপান্তরিত হল। এবার চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, কমান্ড ইকোনমি মডেল। রাজনৈতিকভাবে আধিপত্য প্রতিষ্ঠার পর সম্পূর্ণ নতুন এক অর্থনৈতিক মডেলের উদ্ভব ঘটে, যা মূলত বাজার ব্যবস্থাকেই প্রতিস্থাপন করেছিল। আর এই চমৎকার ছকটি একটি স্বেচ্ছামূলক মুক্তবাজার অর্থনীতি এবং একটি কমান্ড অর্থনীতির যান্ত্রিক পার্থক্যগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তোলে। মুক্তবাজারের নিয়ন্ত্রণ থাকে বিকেন্দ্রীভূত, যা নির্ভর করে ভোক্তা চাহিদার উপর। কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, না হলে দেউলিয়া হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে কমান্ড অর্থনীতিতে একটি একক কেন্দ্রীভূত কর্তৃপক্ষ বা রাষ্ট্র উৎপাদন থেকে শুরু করে বণ্টন সবকিছুর সিদ্ধান্ত নেয়। এখানে ক্রেতার চাহিদার চেয়ে সরকারের লক্ষ্যমাত্রায় প্রধান। আর দেউলিয়া হওয়ার ঝুঁকির বদলে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে পুরো অর্থনীতিকে এক প্রকার জোর করে টিকিয়ে রাখা হয়। স্তালিনবাদের অধীনে এই সোভিয়েট মডেলের কিছু সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য গড়ে ওঠে। সব ভারী শিল্পের জাতীয়করণ, কৃষিতে জোরপূর্বক যৌথ মালিকানা বা কালেকটিভাইজেশন এবং ব্যক্তিগত সম্পত্তির সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করা হয়। এর সাথে যুক্ত হয় কঠোর একদলীয় রাষ্ট্র এবং কেন্দ্রীভূত উৎপাদন কোটা। সোজা কথায়, রাষ্ট্র উৎপাদন এবং বণ্টনের প্রতিটি উপাদানকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। রবার্ট ওয়েনের নিউ হারমনির সেই স্বেচ্ছামূলক ঐক্য ও সহমর্মিতার জায়গাটা এখানে পুরোপুরি দখল করে নেয় রাষ্ট্রীয় জবরদস্তি এবং চরম নিয়ন্ত্রণ। শেষ পর্বে আমরা আলোচনা করব আদর্শ থেকে বাস্তবে উত্তরণের ফলাফল নিয়ে। এত বড় একটা ঐতিহাসিক রূপান্তরের ফলে কি অর্জন হলো আর তার পেছনে কত বড় মানবিক মূল্য চোকাতে হলো, সেটা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে যদি বিচার করি, তাহলে দেখা যায় কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অত্যন্ত দ্রুত শিল্পায়নের ফলে সোভিয়েট অর্থনীতি রীতিমতো বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করেছিল। পরিসংখ্যান বলছে 1955 সাল নাগাদ সোভিয়েট অর্থনীতি আকারে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির 40% উন্নীত হয়। একটা কৃষিভিত্তিক সমাজকে মাত্র কয়েক দশকের মধ্যে একটা বিশাল শিল্পোন্নত শক্তিতে পরিণত করা নিঃসন্দেহে বিরাট অর্থনৈতিক অর্জন ছিল। কিন্তু এই বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপরীতে যে চড়া মূল্য চোকাতে হয়েছিল, তা সত্যিই ভয়াবহ। 1917 থেকে 1923 সালের মধ্যে বলশেভিকরা নিজেদের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যাপক নিপীড়ন চালায়। ঐতিহাসিক হিসাব অনুযায়ী মাত্র এই কয়েক বছরের মধ্যেই প্রায় 2 লক্ষ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একটা আদর্শ সমাজ গড়ার এই যাত্রায় রাষ্ট্রীয় বলপ্রয়োগ যে বিশাল মানবিক বিপর্যয় ডেকে এনেছিল, তাই কাঠামোর সবচেয়ে বড় অন্ধকার দিক। পুরো বিশ্লেষণ শেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা রাষ্ট্রহীন এবং শ্রেণীহীন সমাজ গড়ার যে মূল লক্ষ্য, তা বাস্তবায়ন করতে গিয়ে একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত রাষ্ট্রের প্রয়োজনীয়তা কি শেষ পর্যন্ত সেই লক্ষ্যকেই কলুষিত করে দেয়? প্রারম্ভিক যুগের স্বেচ্ছামূলক সাম্যবাদী আদর্শ এবং পরবর্তীতে রাষ্ট্রের এই একছত্র আধিপত্য, এই দুটোর মধ্যে যে একটা বড় সংঘাত রয়েছে, তা সত্যিই রাজনৈতিক ইতিহাসের এক জটিল সমীকরণ। একটা আদর্শ কি শেষ পর্যন্ত তার নিজের বাস্তবায়নের কাঠামোর কাছেই পরাজিত হয়? চিন্তা করার মতো একটা বিষয়, তাই না? আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি।